আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন সকাল নতুন দিন দিয়েই শুরু করছি আজকের ভিডিওটি। কক্সবাজারের প্রথম সকাল। বাচ্চারা সবাই গোসল করেনি। ওরা যেহেতু সমুদ্রের ধারে যাবে, সমুদ্রের পানি ধরবে, গোসল করবে, এই জন্য গোসল করেনি। তবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম সকাল সকাল জাম্পে এসে একটা ঘুম দিয়েছিল। ঘুম থেকে উঠেই রেডি হয়ে রওনা হয়ে গিয়েছি। নাস্তা করবো তো রেস্টুরেন্টেই। তো আজকে আরেকটা ওই পৌষিরই আরেকটা শোরুম আছে, ওইখানে যাচ্ছি। এই কক্সবাজারের আমার ননদ এবং তার হাজব্যান্ড অনেক দিন ছিল। বিয়ের পরে আমার ননদের প্রথম এই শহরে আসা। তো এইখানে তার সংসার ছিল, অনেকটা বছর কাটিয়েছে, অনেক স্মৃতি। মোটামুটি তারা সব রাস্তায় চেনে। ননদের হাজব্যান্ড তো ওইখানের ভাষাও ভালোই বলতে পারে, কারণ কক্সবাজারের ভাষা বলাটা আমরা যারা আমাদের জন্য কঠিন। সে যেহেতু অনেক বছর ছিল চাকরির সুবাদে, তো দেখা গিয়েছে তার ওইভাবে বলা হয়ে যায়। তো ভালোই লাগছিল, আশপাশ দেখে দেখে যাচ্ছি। কারণ নতুন শহর, নতুন দেখা, সব কিছুই নতুনত্ব। আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। একটা নতুন শহরে গেলে চারদিকে ঘুরে ঘুরে দেখি কোথায় কী আছে, কেমন। আমার ময়মনসিংহ শহরের সঙ্গে কম্পেয়ার করি, যদিও এটা কম্পেয়ার করা উচিত না, কারণ এক একটা শহরের মানে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি তাহলে এক এক রকম হবে, প্রাকৃতিক সৌন্দর্য এক একটার এক এক রকম হবে। তবে ভালো লাগে যেহেতু নিজের দেশ। এই যেমন ধরেন এই যে বাড়িঘরগুলি, ময়মনসিংহ শহরে কিন্তু এইরকম করে বাড়িঘরগুলি দেখা যায় না, একদম নিচু নিচু। আর তবে হ্যাঁ, সারা বাংলাদেশে মনে হয় ওই একটা জিনিসই সব জায়গায় একই রকম আছে, সেটা হলো বাজার। সবজির বাজার বলেন, মাছের বাজার বলেন, কিংবা মাংসের বাজার বলেন, যেটাই বলেন না কেন, বাজারগুলি দেখতে কিন্তু সব একই রকম হয়। আর বাজারের জিনিসপত্রগুলো হয়তো এদিক ওদিক তো হবেই, এটাই স্বাভাবিক। তবে ইটালি থাকা অবস্থায় এই জিনিসটা খুবই মিস করেছি। আমি যেহেতু বাজার করতে পছন্দ করি, খেতে পছন্দ করি, যার জন্য এই যে বাজারগুলি দেখছি। তবে কক্সবাজারে মাছের বাজারে তো সব সামুদ্রিক মাছই থাকে, নর্মালি এটাই স্বাভাবিক এখানে। আর আমাদের ময়মনসিংহ শহরে যেহেতু সবই মিঠা পানির মাছ থাকবে। বাগানবিলাস গাছটা দেখে কি ভালো লাগছে, কতদিন পর দেখলাম। এই তো চলে এসেছি পৌষি। এটা হচ্ছে এই পৌষি রেস্টুরেন্টের মানে পুরাতন শোরুমটা। তবে এইটার সার্ভিসও ভালো, খাবারের মানটাও একটু অন্যরকম। ভালোই আছে, খারাপ না, আমার কাছে ভালো লেগেছে। এখানে অবশ্য আমরা একবেলাই খেতে পেয়েছি, মানে সময় পাইনি নেক্সট টাইম পরবর্তীতে আসার। আর খুব একটা বেশি দূরত্বও না, আর এইখান থেকে সমুদ্রের পাড়টাও কাছে। বললাম না, ননদের পরিবারে এরা সবাই। আর ওরা প্রায় প্রতি বছরই মোটামুটি আসার চেষ্টা করে এদিক দিয়ে ঘোরার, মানে ডিসেম্বর মাসে ঘোরার। বাচ্চাদের এটাই স্বাভাবিক আসলে। যখন সারা বছর স্কুল, বাসা, প্রাইভেট, কোচিং এইগুলি করতে করতে যখন জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যায়, তখন কিন্তু একটু রিল্যাক্সেরও দরকার আছে। তো ওই তো আমাদের নাস্তা চলে এসেছে, সবাই নান নিয়েছি। অনেক বছর পর বাংলাদেশে নান খাচ্ছি, কারণ ভালো লাগে। ওইখানের হোটেলের খাবারগুলি আসলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি মোটামুটি পছন্দ করি, হাই লেভেলের যে পছন্দ করি তাও কিন্তু না। নান, রুটি, সবজি, ডিম ভাজি সকালে নাস্তা হিসেবে যা খাওয়ার তাই খাচ্ছি। তবে চাটা খুব ভালো লেগেছিল, কারণ সকালবেলা এক কাপ চা খেলে নাস্তার পরে খেতে মানে দিনটা শুরু হয় একদম ঝরঝরা হয়ে। আমি আবার সবাই সকালে নাস্তা খেতে ব্যস্ত, আমি আবার একটু শ্যুট করে নিচ্ছি, কারণ স্মৃতির পাতায় তো এগুলিই থাকবে। এই তো আমাদের নাস্তা খাওয়া দাওয়া শেষ, এখন একটু ভিডিও হচ্ছে, ফটোশ্যুটিং হচ্ছে, সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে ওই যে কী জানি বলে এটাকে, একটা জর্দার মত না, জর্দা না, ঠিক মিষ্টি, মিষ্টি যে মিষ্টি সস যেটাকে বলি, ওইটা দেয়। খেতে খেতে এক মুঠ নিয়ে খেতে খেতে হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে কিন্তু পুতলা বাটলি আছে, কারণ যেহেতু বাচ্চারা গোসল করবে, এখানে তো আর কাপড় চেঞ্জ করার দরকার পড়ে না। আমি যেহেতু এর আগে যাইনি, তার এই সমুদ্র পাড়ের পরিবেশ সম্পর্কে আমার ধারণাই নাই, একেবারেই নাই। বা দেখলাম ইটালিয়ান নাম দিয়ে একটা রেস্টুরেন্ট খোলা, লা রোজা। ভালোই লাগলো। লা রোজার বাংলা অর্থ কী না বা? রোজা মানে গোলাপ, হ্যাঁ। আর লা কি ভার্ব? লা, লা এটা ভার্ব, আর্টিকল, আর্টিকেল। আচ্ছা যাই হোক, রেস্টুরেন্টের নামটা দিয়েছে লা রোজা, সেটার অর্থ হচ্ছে কি গোলাপ। আর আমার হাজব্যান্ড যেহেতু, আমার হাজব্যান্ড না, ননদের হাজব্যান্ড যেহেতু
এই এখানে চাকরি সুবাদে ছিল, সে আবার পিটিআইতে চাকরি করতো। তো এইখানেই প্রথম আমার ননদের সংসার জীবন শুরু হয়েছিল। এইখানে তাদের অনেক দিন, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, কত সুন্দর মুহূর্ত, কত আনন্দ ঘন মুহূর্ত ছিল। এটাই আর কি তারা শেয়ার করছে। যে পরে পরে বললো যে চলো যাই, তাহলে আমরাও একটু দেখে তারপরে সমুদ্র পাড়ে যাই। কম্পেয়ারটা করছে, কারণ সে যখন দায়িত্বে ছিল, ননদের হাজব্যান্ড আর কি যখন দায়িত্বে ছিল, এই যে এই ফাউন্টেনটা বানিয়েছিল, এই কাজ করেছে, ওই কাজ করেছে, এখন ওই জিনিসগুলো ওরকম নাই। এই যে পিটিআইয়ে কক্সবাজার, এটাও তার সময়ে আর কি তৈরি করা। একটা সরকারি ভবনে যেরকম থাকে সেটা আসলে অফিসারদের উপরে নির্ভর করে আমার কাছে মনে হয়। কারণ যখন যার দায়িত্বে থাকে সে কতটুকু করবে, এটার ব্যবস্থা করবে, এটা তাদের উপরে। ভিতরে দেখলাম একটা ছোটোখাটো স্কুলও আছে, প্রাইমারি স্কুল আছে। বাচ্চারা ডিসেম্বর মাস স্কুল বন্ধ, তারপরেও হয়তো যে একটু পিটি করছে। এখন যাচ্ছি আমার ননদের যেখানে আর কি যে কোয়ার্টারটায় থাকতো, সেই কোয়ার্টারটা পিছনে দেখলাম বেশ অগোছালো। ওই খুব খুব কষ্ট পাচ্ছে, আহারে এই জায়গাটা এত সুন্দর ছিল, এরকম ছিল। তবে কিছুদিন আগে আমফান, হ্যাঁ, আমরা যাওয়ার আগে যে আমফান ঝড়টা হয়েছিল, আমফান না কি জানি একটা ঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, তখন এই গাছগুলি পড়ে গিয়েছিল। এখন আসলে এইভাবে কোয়ার্টারগুলিতে থাকে না কেউ, তো একজন হয়তো থাকে। এই যে গাছগুলি পড়ে মরে, মানে ঝড়ে পড়েছে, আর তোলা হয়নি। সরকারি বাসভবনগুলিতে সাধারণত এটা একটা, আমার কাছে মনে হয় সরকারি জিনিসের উপরে হাত দিতে গেলে একটা জিনিস পড়ে নষ্ট হবে, কিন্তু সাধারণ জনগণ গিয়ে কিন্তু ইচ্ছা করলেই ওখানে হাত দিতে পারবে না। কারণ এটার একটা প্রসেসিং করতে করতে অনেকটা সময় নেয়, যেটা অবশ্য আমি ইটালিতে কখনোই দেখিনি। ইটালিতে এই পর্যন্ত অনেক ঝড় দেখেছি, অনেক গাছ পড়েছে, কিন্তু কখনোই দেখিনি মানে এটার কি বলে পাস হতে যে সরকারি কার্যক্রম, অফিসিয়ালি কাজগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা হয়তো আমাদের বাংলাদেশে একটু সময় নেয়। যাই হোক, এটা তাদের যা ব্যাপার, আমার তো আর কিছু করার নেই, এটা আমার কাছে মনে হয়। তবে আমার ননদের খুব কষ্ট লেগেছে যখন এখানে ছিল, সংসার জীবনটা যখন শুরু করেছিল, তখন অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছিল। নিজের সরকারি ভবন হিসেবে ব্যবহার করেনি, নিজের বাসার মতোই ব্যবহার করেছে। এটাই স্বাভাবিক, জীবনের প্রথম সংসার জীবনটা যেখানে শুরু করে সেখানের স্মৃতিগুলি অন্যরকম থাকে। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে স্মৃতির পাতায় আমার ননদ যখন দেখবে আজকের ভিডিওটি, তখন হয়তো ওর স্মৃতিটা আরেকটু মজবুত হয়ে যাবে, আরেকটু পুরনো কথাগুলি মনে হয়ে যাবে। এই তো আমরা এখন বর্তমানে যে দায়িত্বে আছে তার ওইখানে অফিসে এসে একটু বসলাম। আর আমার ননদের হাজবেন্ড যেহেতু ওইখানের এক সময় ভারপ্রাপ্ত মানে কাজ করেছে, তাদের তো একটা পরিচয় দিলেই তাদের একটা অন্যরকম হয়ে যায়। তো এই তো সবাই যার যার মতো মানে বাথরুমের কাজ শেষ করে, কারণ যেহেতু আমরা সমুদ্রের পাড়ে যাব, ওইখানে অনেকটা সময় থাকবে, যার জন্য বললাম যে বাচ্চাদেরকে বললাম ফ্রেশ হয়ে নাও, কারণ দরকার নেই। এই তো তার পরিচিতর সঙ্গে একজনের সঙ্গে দেখা হয়ে এখন যাচ্ছি। এইখান থেকে পিটিআই থেকে বের হয়ে বেশিক্ষণ দূরে না, হাঁটা পথ। তো তারপরও আমরা যতটুকু পারছি হেঁটে হেঁটে যাচ্ছি। বাচ্চাদের তো মনে হয় খুশি ধরছে না, রাস্তা মনে হয় শেষই হচ্ছে না। মানে চারজন মনে হচ্ছে কখন যদি তাদের পাখনা থাকতো না, উড়াল পেরে যেত। তো আমার ননদের হাজব্যান্ড আর আমি একসঙ্গে যখন হাঁটছিলাম, আমি একটু শ্যুট করছিলাম। ভাই অবশ্য বলছিল যে কিভাবে সময়গুলি কেটেছে, এইখানের এই জায়গায় কোনটা, ওই জায়গায় কোনটা, এইগুলি দিয়েই আর কি স্মৃতিচারণ চলছে। এই তো পায়ে আমরা হেঁটে যাচ্ছি সবাই। রোদ ছিল, রোদটা তবে খুব ভালো লাগছিল, মিষ্টি লাগছিল। এই তো। আর আমার ননদের মেয়ে আর আমার মেয়ে যেহেতু পিঠাপিঠি, 3 মাসের ডিফারেন্স, যার জন্য তাদের বন্ধুত্বটাও একটু অন্যরকম। এটাই স্বাভাবিক, কাজিনদের ভিতরে কিন্তু ছোট বড় নাই। আমরাও যখন কাজিনরা যখন একসাথে হতাম, সময় কিভাবে চলে যেত, মজা করা করা সব একসঙ্গে, এই ধরনের স্মৃতিগুলি আসলে অন্যরকম। তাই স্মৃতির পাতায় রয়ে গেল আমার চ্যানেলে। ওরাও যখন বড় হবে দেখবে যে কেমন ছিল আমাদের বাংলাদেশের ট্রিপটা। আশা করি মনে থাকবে, কারণ কিছুটা হলেও মনে থাকবে। কারণ নাবাও আছে, না বড় মেয়ে তো মনে থাকবেই, ছোট মেয়েও এখন 10 বছর হয়ে গেছে, অত কিছুটা হলেও মনে থাকবে, পুরাটা মনে না থাকুক।
এই তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি, যাচ্ছি আর আশপাশ দেখছি। এখানে কিছু কিছু সরকারি কোয়ার্টার আছে, ওইগুলি দেখছি। এই সরকারি কোয়ার্টারগুলির মধ্যে এই যে সামনে যে বাগান আছে, এগুলি আগে খোলা মাঠ ছিল, এগুলি নাকি এখন ওই কী বলে এই যে চাষবাস করছে। আর এই জায়গাটা দেখে খুব ঝাউবনটা দেখে খুবই ভালো লাগছিল। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভালো মানে কথা বলতে বলতে কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। আর আমার কাছে তো এগুলি বললাম না সব কিছু না, তবে রাস্তাগুলি খুব সুন্দর, হেঁটে খুব আরাম লেগেছে, এটা ঠিক আছে। এই যে সবজির ক্ষেতগুলি দেখে চারা করে করে আর কি এখানে বিক্রি করে, সরিষার ক্ষেত লাগিয়েছে, দেখতে ভালোই লাগছিল। মানে কি বলে এটাকে, নিজের দেশের সব কিছুই যেন ভালো লাগে, একটু আনাচে কানাচে সব কিছুই মনে হয় কি ক্যামেরায় ধরে রাখি, ক্যামেরায় বন্দি করে রাখি, যেন ভবিষ্যতে আমিও যেন আমার দেখতে পারি। কি বলে এই জায়গার নাম জানি কি, এখানে মনে হয় কবিতার আসর হয় মানে কবিতা আবৃত্তির প্র্যাকটিস করে। এই তো একেবারেই ধারে চলে এসেছি, মনে হচ্ছে এই শেষ হচ্ছে না কেন এই ভালো। এই যে আমার সোনার বাংলার সমুদ্র, বাংলাদেশে না এশিয়ার ভিতরে সবচেয়ে নন ব্রোকেন সি বিচ হচ্ছে বাংলাদেশ এর সি বিচ, যেটাকে আমরা হয়তো অনেক সময় বলি যে সবচেয়ে লং, যেটা এশিয়া, কিন্তু না, এশিয়া না, এশিয়ার ভিতরে মনে হয় না, বা সারা ওয়ার্ল্ডের ভিতরে ব্রাজিলের একটা বিচ, সেটা হচ্ছে সবচেয়ে লং বিচ। বাংলাদেশেরটা লং বিচ বলা চলবে না, বাংলাদেশেরটা হচ্ছে নন ব্রোকেন, সাববিয়ারে কি বলে জানি ইংলিশে, হ্যাঁ নন ব্রোকেন সি বিচ, স্যান্ড বিচ। যাই হোক, আমি যতটুকু জানি এটাই হচ্ছে, মানে মোট কথা আমার বাংলাদেশের সব কিছুই সুন্দর সেটা অপরিষ্কার হোক, নোংরা হোক, তারপরেও ভালো লাগে। একটু অগোছালো, একটু অপরিকল্পিত, তখন মনে হয় কি যে একটু পরিকল্পনা মাফিক করলে মনে হয় বেশি ভালো লাগবে। এই যে আমার সোনার বাংলার, আমি জীবনের প্রথম যখন আমার দেশের সমুদ্রটা দেখছি, খুবই 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 ভালো লাগছে। বা সমুদ্রের পাড়ে বালি, ইটালির সমুদ্র দেখেছি কিন্তু গোছানো। আমরা যখন গিয়েছিলাম, জেনেভায় গিয়েছিলাম, একেবারে গোছানো। বাচ্চাগুলি মনে হচ্ছে পাগল হয়ে গেছে কখন মানে জলপরি হয়ে যাবে তারা, এমন অবস্থা। খুবই খুবই ভালো লাগছে, ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না। আর ওই সময় ওইখানের আনন্দটা যে কি, সেটা বলে বোঝাতে পারবো না। আমরা যেই সাইডে গিয়েছি অতটা মানুষ ছিল না, একদম নীরবে গিয়েছিলাম। আমার বাচ্চারা যেন ইচ্ছা মতো চিৎকার চেঁচামেচি চিল্লাচিল্লি করতে পারে, নিজেদের মতো থাকতে পারে। তো পানির ধারে রোদের প্রকোপটা কিন্তু খুবই থাকে, এটাই স্বাভাবিক। কি আনন্দ, কি মুগ্ধ আমি, মনে হচ্ছে কি সারাদিন এখানে বসে থাকি। অবশ্য সারাদিনই ছিলাম আমরা। এই তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। জীবনের প্রথম আমার বাংলাদেশের সমুদ্রের পানি আমার পায়ে এসে লেগেছে, এই যে এই স্মৃতি, এই আনন্দ, এটা কি ভাষায় প্রকাশ করা যায় বলেন? ভালো থাকবেন সবাই, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটায় শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। কার কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। এভাবেই আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে অন্য দিন অন্য আরেক পর্বে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।